হাঙ্গেরি ইউরোপ মহাদেশের অন্যতম সুন্দর একটি দেশ। হাঙ্গেরির মধ্যে ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ, যার রাজধানী বুদাপেস্ট। এটি স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও অস্ট্রিয়ার সাথে সীমান্তে অবস্থিত। দেশটির ভাষা হাঙ্গেরিয়ান, যা অন্য ইউরোপীয় ভাষা থেকে স্বতন্ত্র। এখানকার অর্থনীতি শিল্প ও বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। হাঙ্গেরির কিছু বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বুদাপেস্টের ঐতিহাসিক বুদা ক্যাসেল ও ফিশারম্যানস বাস্টিয়ন এবং মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন। ভৌগোলিক অবস্থান ও প্রকৃতির অবস্থান। হাঙ্গেরির মধ্যে ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ, যা কার্পেথিয়ান অববাহিকার বেশিরভাগ অংশ নিয়ে গঠিত। সীমান্তবর্তী দেশ। উত্তরে স্লোভাকিয়া, উত্তর পূর্বে ইউক্রেন, পূর্ব ও দক্ষিণ পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া, দক্ষিণ পশ্চিমে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া এবং পশ্চিমে অস্ট্রিয়া। উল্লেখযোগ্য স্থান: রাজধানী বুদাপেস্ট ছাড়াও দ্রেবেসেন ও মিশকালো শহর গুরুত্বপূর্ণ। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন এখানে অবস্থিত। ভাষা ও সংস্কৃতি। ভাষা। হাঙ্গেরিয়ানরা হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলে, যা অন্য কোনো প্রধান ইউরোপীয় ভাষার সাথে সম্পর্কিত নয়। ঐতিহ্য। দেশটিতে রোমান ক্যাথলিক ধর্মের একটি শক্তিশালী ঐতিহাসিক প্রভাব রয়েছে। অর্থনীতি ও শিল্প। অর্থনীতি। হাঙ্গেরি তুলনামূলকভাবে সমৃদ্ধ একটি দেশ, যার অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। শিল্প। লৌহ ও ইস্পাত, সিমেন্ট, সার, চিনি ও রাসায়নিক শিল্প উল্লেখযোগ্য। মুদ্রা ও মুদ্রা ব্যবহার। মুদ্রা। হাঙ্গেরির মুদ্রা হল হাঙ্গেরিয়ান ফন্টিন। দর্শনীয় স্থান। বুদাপেস্ট এর মনোরম রাজধানী শহর ছাড়াও ঐতিহাসিক বুদা ক্যাসেল ও ফিশারম্যানস বাস্টিয়ন বিখ্যাত। বালাটন হ্রদ। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ এটি, যা গ্রীষ্মকালে পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। থার্মাল বাথ। সেচেনি থার্মাল বাথের মতো অসংখ্য স্পা শহর ও প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। হাঙ্গেরিতে ৩,১৫২টি লোকালয় আছে। এদের মধ্যে ২৯৮টিকে শহরের মর্যাদা দেওয়া হয়েছে, বাকিগুলো গ্রাম। বুদাপেস্ট হাঙ্গেরির বৃহত্তম শহর এবং দেশটির সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। এখানে প্রায় ১৭ লক্ষ লোকের বাস। বৃহত্তর বুদাপেস্ট এলাকায় প্রায় ২৪ লক্ষ লোক বাস করে। বুদাপেস্ট শহরকে অনেক সময় দানিউবের রানী বলা হয়। শহরটি দানিউব নদীর দুই তীরে অবস্থিত। এটি আসলে দানিউবের এক পারে পাহাড়ে অবস্থিত বুদাপেস্ট শহর এবং অন্য পারের সমতলকে অবস্থিত বুদাপেস্ট শহর মিলে গঠিত হয়েছে। হাঙ্গেরির অন্যান্য বড় শহরের মধ্যে আছে পূর্ব সীমান্তের কাছে অবস্থিত দেব্রেচেন, জনসংখ্যা ২ লক্ষ, যা বৃহৎ সমভূমি অঞ্চলের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। উত্তর পূর্বের মিশকোলস্ক শহরটি জনসংখ্যা ১,৭০,০০০, লোহা, ইস্পাত ও অন্যান্য ধাতুর কারখানার জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্বে সীমানার খুব কাছে অবস্থিত শেহেদ শহরটি জনসংখ্যা ১,৩৭,০০০। তিস নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর, যেখান থেকে বৃহৎ হাঙ্গেরীয় সমভূমিতে উৎপন্ন কৃষিদ্রব্য রপ্তানি হয়। শেহেদ শহরটি রাসায়নিক দ্রব্য ও কৃত্রিম তন্তুর টেক্সটাইলের জন্য পরিচিত।
দক্ষিণ পশ্চিম হাঙ্গেরির প্যাচ শহর, জনসংখ্যা 1,56,000, বিভিন্ন ক্ষুদ্র শিল্পের কেন্দ্র। কিন্তু এই সব শহরই গুরুত্বের দিক থেকে বুদাপেস্ট তুলনায় স্নান। হাঙ্গেরির জনগণ নিজেকে মজন নামে ডাকে। মজনেরা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী। নবম শতাব্দীর শেষের ভাগে আরপাদের নেতৃত্ব মজনেরা দানবীয় ও তিসা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ। 11শো শতকের শুরুর দিকেই মজনেরা রাজনৈতিকভাবে সংঘর্ষ হয় এবং খ্রিস্ট ধর্মের ধর্মান্তরিত হয়। হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন প্রথম স্টিফেন, 1000 খ্রিস্টাব্দ। 1038 সালে তাকে সাধু ঘোষণা করা হয়। 1400 শতকে বিদেশি শাসকেরা হাঙ্গেরি জয় করে। 1400 ও 1500 শতক ধরে বিভিন্ন ইউরোপীয় রাজবংশ হাঙ্গেরি শাসন করে। এরপর 1600 ও 1700 শতকে দেশটির অধিকাংশ ছিল উসমানীয় সাম্রাজ্যের দখলে। এসব দেশটি পশ্চিমের কিংডম অস্ট্রিয়াল হাবসবুর্গ রাজবংশ নিয়ন্ত্রণ করত। 1700 শতকের শেষ ভাগে এসে হাবসবুর্গেরা প্রায় সমস্ত হাঙ্গেরির দখলে নিতে সক্ষম হয়। হাঙ্গেরীয়রা 1848 সালে হাবসবুর্গদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু তা দমন করা হয়। 1867 সালে দুই পক্ষ সন্ধি চুক্তির মাধ্যমে একটি দ্বৈত সাম্রাজ্য গঠন করে, যার নাম দেওয়া হয় অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বিলীন হয়ে যায় এবং হাঙ্গেরি পূর্ণ স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরিতে সাম্যবাদী সরকার ক্ষমতা দখল করে এবং দেশটির সোভিয়েত অনুগত দেশগুলির কাতারে যোগ দেয়। 1990 সালের নির্বাচনের পর একটি অসাম্যবাদী সরকার ক্ষমতায় আসে। হাঙ্গেরির প্রায় পুরোটাই মতলব ভূমি। দানিউল নদী উত্তরে পশ্চিমে হাঙ্গেরির স্লোভাকিয়া সীমান্তর কিংডম গঠন করেছে। সেখান থেকে নদীটি দক্ষিণে বুদাপেস্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাঙ্গেরিকে দুটি সাধারণ অঞ্চলে ভাগ করেছে। দানিউবের পূর্ব পারে অবস্থিত অঞ্চলটি একটি নিম্ন ঢেউ খেলানো সমভূমি, যা বৃহৎ হাঙ্গেরীয় সমভূমি বা বৃহৎ অ্যালফোর্ড নামে পরিচিত। এই সমভূমিটি পূর্বে রোমানিয়াতে এবং দক্ষিণে সার্বিয়া ও মন্টেনিগ্রোতে বিস্তৃত। উত্তর পশ্চিম হাঙ্গেরিতে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার সমভূমিটির নাম ক্ষুদ্র অ্যালফোর্ড এবং এটি স্লোভাকিয়া পর্যন্ত চলে গেছে। বৃহৎ অ্যালফোর্ড সমভূমিটি হাঙ্গেরির 3/4 এলাকা গঠন করেছে। এটি পুরোপুরি সমতল নয়। পশ্চিম দিকে এটি বেশ পাহাড়ি আকার ধারণ করেছে। এটি হাঙ্গেরির প্রধান কৃষিভূমি। এখানে ভুট্টা, গম, সূর্যমুখী, মিষ্টি বিট, লাল মরিচ ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করা হয় এবং এখানকার তৃণভূমিতে ভেড়া চরানো হয়। চরণভূমিগুলো পুসচাত্তা নামে পরিচিত। হাঙ্গেরীয় লোকগীতি, নৃত্য ও সাহিত্য এই পুসচাত্তা গুটিতে 19 শতকের রাখাল ও তাদের গবাদি পশুর পাল নিয়ে অনেক বর্ণনা আছে। ক্ষুদ্র সমভূমিটিও উর্বর, এখানে ব্যাপক চাষাবাদ হয়। সমভূমিগুলোকে পশ্চিম, উত্তর ও পূর্বের দিকে পর্বতের সারি ঘিরে রেখেছে। উত্তর সীমান্তের উচ্চভূমিগুলো ইস্তারগম এ দানবীয় নদীর গিরিঘাট থেকে পূর্বে বিস্তৃত হয়েছে এবং মাত্রা পর্বতমালা গঠন করেছে।
যা কার্পেথীয় পর্বতমালার একটি অংশ। দানবীয়ের পশ্চিমের অঞ্চলটি আন্তঃদানবীয়রা নামে পরিচিত। এখানে উত্তর পশ্চিমের ক্ষুদ্র সমভূমি ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভূমি রূপ দেখতে পাওয়া যায়। দক্ষিণে রয়েছে মেক্সেক পর্বতমালা, উত্তরে অরণ্যবৃত্ত বকনি পর্বতমালা, যার কাছেই রয়েছে বালাতন হ্রদ। দানিউব নদী হাঙ্গেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। গোটা হাঙ্গেরিকেই দানিবীয় নদীর অববাহিকা বলা চলে। দানবীয় নদী পশ্চিমের অস্ট্রেলিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছে এবং উত্তর পশ্চিমে হাঙ্গেরির সাথে স্লোভাকিয়ার সীমান্ত নির্ধারণ করেছে। বুদাপেস্টের উত্তরে ভাগ শহরের কাছে নদীটি দক্ষিণ থেকে খাড়া মোড় নিয়েছে এবং দক্ষিণ দিকে বুদাপেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সার্বিয়া ও মন্টেনিগ্রোর দিকে চলে গেছে। হাঙ্গেরির অন্য সব প্রধান নদী দানবীয় নদীর উপনদী। এদের মধ্যে আছে হাঙ্গেরির দীর্ঘতম তিজা নদী, রাবা এবং দ্রাউ নদী। বালাতন হ্রদ হাঙ্গেরির প্রধান হ্রদ। এটি গোটা মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ। এটি হাঙ্গেরির প্রধান অবকাশযাপন কেন্দ্র ও স্বাস্থ্যস্পা। এর দক্ষিণ তীরের বালুকাময় বেলাভূমিগুলির সুপরিচিত। হ্রদের উত্তর তীরের আঙুল ক্ষেতগুলি থেকে হাঙ্গেরির সবচেয়ে ভালো ওয়াইনগুলির কয়েকটি তৈরি হয়। বালাতন হ্রদ অঞ্চলের পশু শিকার খেলা হয়। এখানে অনেক দুর্লভ জলজ প্রাণী ও মাছ দেখতে পাওয়া যায়। উত্তর পশ্চিমের অস্ট্রেলিয়ার সঙ্গে হাঙ্গেরির $9 হ্রদটির অংশীদার। হাঙ্গেরিতে 3টি বড় হ্রদ রয়েছে। এদের মধ্যে বৃহত্তম হ্রদ বাল্টন লেক, যা 600 বর্গ কিলোমিটার এলাকা সহ 78 কিলোমিটার দীর্ঘ এবং 3 থেকে 14 কিলোমিটার প্রশস্ত। সাম্যবাদের পতনের পর হাঙ্গেরির পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটে। পর্যটন খাত হাঙ্গেরির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। বুদাপেস্ট শহর পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল এবং এটি ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলির একটি হিসেবে বিখ্যাত। নৌকা ভ্রমণ, মাছ ধরা বা সাঁতার কাটার জন্য বালাতন হ্রদ একটি জনপ্রিয়তা গন্তব্যস্থল। হাঙ্গেরির বিভিন্ন শহরের বহু স্থান রয়েছে যেগুলি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে আকর্ষণীয়। বুদাপেস্ট শহরে প্রতি বছর সঙ্গীত ও নাট্য উৎসবের আয়োজন করা হয়। মূলত ইউরোপের অন্যান্য দেশ থেকেই লোকজন বেড়াতে আসে। এদের মধ্যে অস্ট্রেলিয়া, জার্মানি ও স্লোভাকিয়া থেকে সবচেয়ে বেশি লোক বেড়াতে আসে। বেশিরভাগ পর্যটক গাড়িতে করে বেড়াতে আসে এবং অল্প দিনে থেকে চলে যায়। এপ্রিল থেকে অক্টোবর মাস হলো পর্যটন মৌসুম। জুলাই ও আগস্ট মাসে সবচেয়ে বেশি লোক সমাগম হয়। হাঙ্গেরির ঐতিহ্যের মধ্যে রয়েছে সমৃদ্ধ লোক ঐতিহ্য, যেমন সঙ্গীত, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী সূচিকর্ম করা পোশাক, পাশাপাশি স্বতন্ত্র রন্ধন প্রণালী ও উৎসব। এখানে রয়েছে বুদাপেস্টের মতো ঐতিহাসিক স্থাপত্য এবং বালাতন হ্রদের মতো প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও লাজোস কোসুথের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং 1956 সালের বিপ্লবের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হাঙ্গেরির ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। সাংস্কৃতিক ঐতিহ্য, লোক ঐতিহ্য ও সংস্কৃত। হাঙ্গেরির সংস্কৃতিতে লোক ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী সঙ্গীত বিশেষভাবে পরিচিত। ঐতিহ্যবাহী পোশাক, এখানকার ঐতিহ্যবাহী সূচিকর্ম করা পোশাকগুলোও হাঙ্গেরির সংস্কৃতির অংশ। রন্ধন প্রণালী, হাঙ্গেরির নিজস্ব স্বতন্ত্র রন্ধন প্রণালী রয়েছে, যা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। উৎসব ও অনুষ্ঠান, বিভিন্ন উৎসবে অনেক লোকের সমাগম দেখা যায়, যা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ।
ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য। বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট তার ঐতিহাসিক স্থাপত্য এবং সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত। বালাতন হ্রদ। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাতন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং সাঁতার প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। ঐতিহাসিক স্থাপত্য। দেশটিতে অনেক ঐতিহাসিক স্থাপত্য এবং লুকানো রত্ন রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। লাজোস কসুত। অস্ট্রেলিয়া থেকে হাঙ্গেরির স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক সংস্কার লাজোস কসুত হাঙ্গেরির ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 1956 সালের বিপ্লব। হাঙ্গেরির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল 1956 সালের হাঙ্গেরিয়ান বিপ্লব, যা ইউএসএসআর এর অধীনস্থ সরকারের বিরুদ্ধে একটি দেশব্যাপী প্রতিবাদের চেষ্টা ছিল। হাঙ্গেরির ইতিহাস প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত হাঙ্গেরির ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা এবং মানুষের ওপর একটি সীমারেখা। হাঙ্গেরির নাগরিকরা তাদের স্থলবেষ্টিত মধ্য ইউরোপীয় দেশটিকে মাগিয়ারদের দেশ নামে চেনে। ইউরোপের দেশগুলোর মধ্যে তারা অনন্য কারণ তারা এমন একটি ভাষা বলে যা অন্য কোনো প্রধান ইউরোপীয় ভাষার সাথে সম্পর্কিত নয়। ভাষাগতভাবে ভিন্নগ্রহী জাতি দ্বারা বেষ্টিত, হাঙ্গেরিয়ানরা তাদের ইতিহাসের বেশিরভাগ সময় ধরে বিচ্ছিন্ন বোধ করেছিল। 6 শতাব্দীর স্বাধীন রাষ্ট্রের 896 থেকে 1526 পর হাঙ্গেরি আরও দুটি রাজনৈতিক সত্তার অংশ হয়ে ওঠে, হ্যাবসবার্গ এবং অটোমান সাম্রাজ্য। 19 শতকের এটি অস্ট্রিয়া হাঙ্গেরির 1867 থেকে 1918 অংশীদার হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ট্রায়ানন চুক্তির 1920 ফলে হাঙ্গেরি তার 71% ভূখণ্ড হারায় এবং সেই ক্ষতির সাথে লড়াই করার সামগ্রিক মানসিকতার অংশ হয়ে দাঁড়িয়েছে। পূর্ব ব্লকের অংশ হিসেবে সোভিয়েত আধিপত্যের 1975 থেকে 90 এক সময় ধরে হাঙ্গেরি 1990 সালে স্বাধীনতা লাভ করে। 2010 সাল থেকে প্রধানমন্ত্রী ডিরেক্ট আরবানের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অধীনে দেশটিকে উদার গণতন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাগারদের উৎপত্তি। সাধারণত বিশ্বাস করা হয় যে হাঙ্গেরির অস্তিত্ব ঘটে যখন নবম শতাব্দীর শেষের দিকে ফিনো-ইউক্রেন জনগোষ্ঠীর মাগাররা দানুব নদীর মধ্যবর্তী অববাহিকা দখল করতে শুরু করে। তবে প্রত্নতাত্ত্বিক গিউরা লাসজলোর দৈত্য বিজয় তন্ত্র অনুসারে হাঙ্গেরির সৃষ্টি 670 সালে হতে পারে, যেখানে পূর্ববর্তী বিজয়দের একটি তরঙ্গ লেট আভারদের আগমন ঘটে, যাদের লাসজলো প্রাথমিক মাগার হিসেবে শ্রেণীবদ্ধ করেছিলেন। উভয় ক্ষেত্রেই প্রাচীনকালে হাঙ্গেরির ভূখণ্ডের কিছু অংশ প্রাচীন রোমান প্রদেশ প্যানোনিয়া এবং ডেসিয়া গঠন করেছিল। 4th শতাব্দীর শেষের দিক যখন রোম প্যানোনিয়ার নিমন্ত্রণ হারায়, এই সময়ে খ্রিস্টান সামগ্রিককে 2000 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেছিল। তখন এটি প্রথমে জার্মানিক উপজাতিদের দ্বারা দখল করা হয়েছিল, তারপরে স্লাভদের দ্বারা। ডেসিয়ান পরবর্তী ইতিহাস অলিপিবদ্ধ। কেন্দ্রীয় সমভূমিগুলো কৃষ্ণ সাগরের উপরে অবস্থিত। তৃণভূমি থেকে আগত যাযাবর অধিবাসী জনগোষ্ঠীর ঘাঁটি তৈরি করেছিল। হুন, বুলগার, আভার, যাদের মধ্যে কেউ কেউ তাদের আধিপত্য আরও দূরে প্রসারিত করেছিল। 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীতে
অববাহিকায় আধিপত্য বিস্তারকারী আভাররা প্রায় 800 সালে শারমেলে কর্তৃক পরাজিত হয়েছিল। দিগ্বিজয় তন্ত্র অনুসারে অনেক শেষ আভার অথবা প্রাথমিক মাগার নব শতাব্দীতে বেঁচে গিয়েছিল এবং আরপাদের নেতৃত্বে এই অঞ্চলে আগত মাগারদের সাথে মিশে গিয়েছিলেন। শারলেমের উত্তরসূরিরা এই অঞ্চলের পশ্চিম অর্ধেককে স্লাভিক ভার্সান ডিউকডম এর শৃঙ্খলে সংগঠিত করেছিলেন। এর মধ্যে একটি ক্রোয়েশিয়া যা উত্তরে সাভা নদীর পর্যন্ত বিস্তৃত ছিল 869 সালে নিজেকে সম্পূর্ণ স্বাধীন করে তোলে। আরেকটি মোরাভিয়া গ্রান বা গ্যারাম নদী পর্যন্ত পূর্বে বিস্তৃত ছিল এবং খোলাখুলিভাবে তার ক্যালোরিঙ্গিয়ান আধিপত্যকে অমান্য করেছিল। পরবর্তী গবেষণায় দেখা গেছে যে নবম শতাব্দীর এই মোরভিয়ান বর্তমান উত্তর সার্বিয়ার দক্ষিণ মোরাভা নদীর তীরে অবস্থিত হতে পারে। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং বুলগেরিয়া কার্পাথিয়ান অববাহিকার দক্ষিণ এবং পূর্বে আলগা কর্তৃক প্রয়োগ করেছিল। 892 সালে ক্যালোরিঙ্গিয়ান সম্রাট আলফ মোরাভিয়ান ডিউক সাতোপোলোকের ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে মাগায়ারদের সাহায্যে আহ্বান জানান, যাদের প্রাথমিক বাসস্থান ছিল ভোগলা এবং কামা নদীর ওপরের জলে। একটি অনিশ্চিত তারিখে এবং অলিখিত কারণে তারা দক্ষিণ দিকে স্টপসের দিকে চালিত হয়েছিল, যেখানে তারা পেরিপেটটিক পশুপালকদের জীবন গ্রহণ করেছিল। নবম শতাব্দীতে তারা নিম্ন ডনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা নদীর পশ্চিমে স্টপসের ওপর বিস্তৃত ছিল। তখন তারা দল বা উপজাতিদের একটি ফেডারেশন গঠন করেছিল, প্রতিটি বংশগত প্রধানের অধীনে এবং প্রতিটি বিভিন্ন সংখ্যক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল, যার সদস্যরা একটি বাস্তব বা কাল্পনিক রক্তের আত্মীয়তা ভাগ করে নিয়েছিল। সমস্ত গোষ্ঠীর সদস্য স্বাধীন ছিল, তবে সম্প্রদায়িতে যুদ্ধে বা অভিযানে বন্দী দাসদের অন্তর্ভুক্ত ছিল। 7টি মাগায়ার উপজাতি ছিল, তবে অন্যান্য উপাদানগুলি ফেডারেশনকে অংশ ছিল, যার মধ্যে তুর্কি খারাজদের 3টি উপজাতি কাভার অন্তর্ভুক্ত ছিল। এই সত্যের কারণে অথবা সম্ভবত পূর্ববর্তী অবস্থার স্মৃতির কারণে এই ফেডারেশনটি তার প্রতিবেশীদের কাছে অগর আক্ষরিক অর্থে 10 তীর বা 10 উপজাতি নামে পরিচিত ছিল। এই শব্দটি স্লাভিক উচ্চারণ থেকে হাঙ্গেরিয়ান নামটি এসেছে। প্রাথমিক এইচ যোগ করা হয়েছে কারণ কিছু পণ্ডিত তাদের হুনদের বংশধর বলে মনে করেছিলেন। 906 সালে মাগাররা মোরাভিয়ান রাজ্য ধ্বংস করে এবং পরের বছর তাদের বিরুদ্ধে প্রেরিত জার্মান বাহিনীকে পরাজিত করে প্যানোনিয়া দখল করে। এরপর তারা অববাহিকার পুরো কেন্দ্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, যার ওপর তাদের উপজাতি এবং তাদের সহযোগীরা নিজেদের ভাগ করে নেয়। আরপাড একটি রাজবংশ প্রতিষ্ঠার পথে দানুবের পশ্চিমে কেন্দ্রীয় অঞ্চলটি তার নিজস্ব উপজাতির জন্য গ্রহণ করেছেন। পরিধিটি চৌকি দ্বারা সুরক্ষিত ছিল, যা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, প্রধানত উত্তর এবং পূর্বে খ্রিস্টীয় রাজত্ব। পূর্ববর্তী অর্ধ শতাব্দীতে মাগাররা মূলত ইউরোপের মহাদেশ জুড়ে তাদের অভিযানের জন্য পরিচিত ছিল, হয় যুদ্ধরত রাজপুত্রদের সেবায় ভাড়াটের সৈন্য হিসেবে অথবা নিজেদের জন্য লুণ্ঠনের সন্ধানে, সম্পদের সন্ধানে অথবা গৃহস্থলীর ব্যবহারের জন্য বা বিক্রয়ের জন্য মানুষকে দাস হিসেবে। অন্যদের কাছে ভয়ঙ্কর তাদের জীবনযাত্রা সর্বদা লাভজনক ছিল না।
প্রকৃতপক্ষে তাদের আক্রমণকারী বাহিনী বেশ কয়েকটি গুরুতর বিপরীতমুখী পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, যার পরিণতি 955 সালে অর্গ-সর্বাসের বাহিরে বর্তমান জার্মানিতে লেসফেন্ডের যুদ্ধে জার্মানির রাজা প্রথম অটোর হাতে এক ভয়াবহ পরাজয়ে পরিণত হয়েছিল। ততক্ষণে প্রথম আক্রমণকারীরা ক্ষীণ হয়ে যাচ্ছিল এবং নতুন প্রভাব, বিশেষ করে খ্রিস্ট ধর্ম, প্রচারিত হতে শুরু করেছিল। পূর্ব এবং পশ্চিম উভয় গির্জার পূর্ব মধ্য ইউরোপের জনগণকে তাদের কক্ষপথে টেনে আনার চেষ্টা করেছিল। মাগাররা বাভারিয়ার সাথে শান্তিপূর্ণ, প্রায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিল। আরপাদের প্রপৌত্র গেজা এই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়, যিনি 972 সালের কিছু আগে ফেজেডেমের এর বংশধর পদে অধিষ্ঠিত হন এবং উপজাতির প্রধানের ওপর এর কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। 973 সালে তিনি পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় অটোর কাছে কুডলিনবার্গে একটি দূতাবাস পাঠান এবং 974 সালে তাকে এবং তার পরিবারকে পশ্চিমা গির্জায় গ্রহণ করা হয়। 995 সালে তার পুত্র স্টিফেন একজন বাভারিয়ান রাজকন্যা গিসেলাকে বিয়ে করেন। গেজা প্রথমে 1074 থেকে 77 সংক্ষিপ্ত শাসনের পর কেবল তখনই শান্তি ফিরে আসে যখন সিংহাসনটি প্রথম লাদিসাসের হাতে চলে যায়, যিনি 1095 সাল পর্যন্ত এটি দখল করেছিলেন। তবুও রাজবংশীয় ঈশার অভিশাপ কেবল সাময়িকভাবে দূর করা যায় বলে প্রমাণিত হয়। লেদিসাসের উত্তরসূরি কোলোমান কালাম 1095 থেকে 1116, যিনি গেজা প্রথমের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, তার নিজের ভাই আলমোস এবং আলমোসের শিশুপুত্র বেলা তার নিজের পুত্র দ্বিতীয় স্টিফেনের 1116 থেকে 31 জন্য সিংহাসন নিশ্চিত করার জন্য অন্ধ হয়ে যায়। দ্বিতীয় বেলা 1131 থেকে 41 অন্ধ ছেলে, যাকে তার বাবার বন্ধুরা গোপনে লালন পালন করেছিলেন, এবং বেলার জ্যেষ্ঠ পুত্র গেজা দ্বিতীয় 1141 থেকে 62 এরপর থেকে অপ্রতিরোধভাবে শাসন করেন। কিন্তু গেজার পুত্র স্টিফেন তৃতীয় 1162 থেকে 72 এর উত্তরাধিকার নিয়ে তার দুই চাচা লডিসলাস দ্বিতীয় 1162 থেকে 63 এবং স্টিফেন চতুর্থ 1163 থেকে 65 বিতর্ক করেন। চতুর্থ স্টিফেনের মৃত্যুর ফলে কাকাদের সংখ্যা কমে যায় এবং স্টিফেনের তৃতীয় ভাই বেলা তৃতীয় 1173 থেকে 96 সিংহাসনে বসতে রাজত্ব করার জন্য কোনো ঘরোয়া প্রতিদ্বন্দ্বী ছিল না। যাই হোক, বেলা তৃতীয় বড় ছেলে অ্যামেরিক 1196 থেকে 1204 এর সংক্ষিপ্ত রাজত্বকাল মূলত তার ছোট ভাই অ্যান্ড্রু দ্বিতীয় 1196 থেকে 1204 এর সাথে বিরোধের মধ্যে কেটেছে, যিনি আমেরিকার মৃত্যুর পর তার শিশুপুত্র লাডিস্লাস তৃতীয়, যিনি পরের বছর মারা যান। তার দীর্ঘ রাজত্ব শুরু করার আগে 1205 থেকে 35 একত্রীকরণ এবং সম্প্রসারণ। এই রাজকীয় বিরোধগুলি হাঙ্গেরির অনেক ক্ষতি করেছিল। সিংহাসনের দাবিদাররা প্রায়শই বিদেশি সাহায্যের আহ্বান করত, যার জন্য তারা রাজনৈতিক অবক্ষয় বা অঞ্চল হারাতে বাধ্য হয়েছিল। পিটার এবং সালামন উভয়ই তাদের সিংহাসনের জন্য পবিত্র রোমান সম্রাটের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন এবং পিটারের রাক্ষসদের বিরুদ্ধে আবার যুদ্ধের ফলে হাঙ্গেরির লেইথা নদীর পশ্চিমে তার পূর্ববর্তী অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার দ্বাদশ শতাব্দীর যুদ্ধগুলি দক্ষিণের অঞ্চলগুলিকে ক্ষতিগ্রস্ত করেছিল। অনিশ্চয়তার কারণে রাজনৈতিক একীকরণ বিলম্বিত হয়েছিল, এমনকি খ্রিস্ট ধর্ম সহজে শিকড় গেড়ে বসতে পারেনি।
1096 সালে এবং 1061 সালে একটি ব্যাপক পৌত্তলিক বিদ্রোহ হয়েছিল। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।